অবিলম্বে একটি সুনির্দিষ্ট নীতি তৈরি না করলে আগামী দিনে এমন আরও বিপর্যয় দেখা দেবে আশঙ্কা প্রকাশ করেছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। গত 5-7 বছর ধরে আমি বিশেষভাবে দেখছি পুরো হিমালয়, এখান থেকে কাশ্মীর থেকে আমাদের সিকিম অবধি অনেকবার এরকম ক্লাউড ব্লাস্ট হয়েছে, বাঁধ ভেঙেছে, বসতি চলে গেছে, গ্রাম চলে গেছে। গতবার উত্তরাখণ্ড ইত্যাদি আমরা দেখেছি। সিকিমে পরপর 2 বছর হলো মিলিটারি ক্যাম্প চলে গেল। তো যত যাতায়াত বাড়ছে, ওজন বাড়ছে, চাপ বাড়ছে পাহাড়ের উপরে, আর এই বড় বড় রাস্তা হয়ে যাচ্ছে, 4 লেন কাটাকাটি হয়েছে, সুড়ঙ্গ হয়ে গেছে। তো এতে পাহাড় তো কমজোর হয়, আর ইদানিং যেভাবে এই ধরনের বৃষ্টি, মেঘভাঙা বৃষ্টি হচ্ছে, তার একটা বিরাট প্রভাব পড়ছে। ফলে যারা বসতিতে আছেন ওখানে বা যারা বেড়াতে দিতে যাচ্ছেন পাহাড়িতে, দুটোই খুব রিস্কি হয়ে গেছে। আমার মনে হয় সরকারের এটা ভাবা উচিত যে ডেভেলপমেন্টের নামে যা ইচ্ছা করা যায় না, বড় বড় বাড়ি, বড় বড় রাস্তা, যেখানে সেখানে সুড়ঙ্গ ইত্যাদি ইত্যাদি। আর এটা একটা পলিসি না তৈরি করলে আগামী দিনে আরও বড় বিপদ হবে। অন্যদিকে ভূবিজ্ঞানীদের ধারণা, তিব্বত এলাকায় হিমবাহ ধসের কারণে হোতেকোশি নদীতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। তাদের মতে বরফের একটি ধস তিব্বতের লেন্দে নদীতে পড়ে প্রবাহ আটকে দেয়, ফলে নদীর ওই জায়গায় জমতে থাকে জল এবং একসময়ে তা প্রবল বেগে নিচের দিকে ধেয়ে আসে। গ্লেশিয়ার লেক আউটবার্স বলি, অর্থাৎ যেরমভাবে চোরাবাউলি গ্লেশিয়ার ভেঙে গিয়ে উত্তরাখণ্ডে যে ফ্ল্যাশ ফ্লাড তৈরি হয়েছিল, ঠিক একই রকমের ধরনের একটা বিপর্যয় ওখানে হয়েছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে যে একের পর এক যে গ্লেশিয়ার লেক যেগুলো আমাদের হিমালয়ে রয়েছে এবং যেগুলো জলস্তর বাড়ছে, সেটার একটা বার্স্ট হয়েছে, যেটার সময় একটা আর্থকোয়েক এবং যেটাকে বলে গ্লেশিয়ার আভালান্স, সেইটার একটা যোগ আছে। তাতে মেইতি বাঁধ ভেঙে গেছে, আইস অ্যাভালাঞ্চ হয়েছে, কোনো গ্লেশিয়ারের একটা অংশ হয়তো কোল্যাপস করেছে বা ইন্টেন্স স্নোফল হয়েছে, সেটা ট্রিগার হয়েছে, তার জন্য একটা ড্যাম তৈরি হয়ে যেতে পারে নদীর ওপরে। আর ভোতকোশি যে নদীটা আছে, যেটা এসে ত্রিশুলিতে মেশে, যেটা আমাদের গণ্ডকী নারায়ণীতে পরে এসে মেশে, সেই নদী দিয়ে একটা বিশাল আকারের একটা ডেব্রিজ ফ্লো, বন্যা, এরকম জল মাটি মিলে একসাথে এসছে। এর আগেও একাধিকবার বিপর্যয়ের শিকার হয়েছে নেপাল। 1934-এর পর 2015 সালে ভয়াবহ ভূমিকম্পে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় পাহাড়ের রানী। সেই ভয়াবহ স্মৃতি ফিরে এলো 11 বছর পর। নেপাল বিপর্যস্ত হলো হড়পা বানে। দ্রুত অতিবৃষ্টির জল যখন নেমে চলে আসছে ওই সরু নদীতে, তখন সেই নদীর ধারণ ক্ষমতা ছাপিয়ে গিয়ে তার দুপাশ ভেসে যায়। এখন যদি নদীর সেই দুপাশ ঘেঁষে কোনো জায়গায় যদি জনবসতি গড়ে ওঠে, হোটেল, হোমস্টে থেকে শুরু করে দোকান, বাজার, হাট, তাহলে সেই এস্টাবলিশমেন্টগুলো হচ্ছে যে সবচেয়ে বেশি ভালনারেবল হয়ে যায়, এবং এক্ষেত্রেও তাই হয়েছে। বাঁধ থেকে জলটা আগে থেকে না ছাড়লে পরে ছোটোখাটো বন্যা হয়, আর না ছাড়লে পরে এইরকম বন্যা হয়। ভূমিকম্প বোধহয় 5-এর নিচে ছিল ভূমিকম্প, সেক্ষেত্রে আমার মনে হয় না ভূমিকম্পতে খুব বেশি অ্যালার্ট করবে। কিন্তু জলের যা ক্ষমতা, সেটা অনেকগুলো এক্সাম্পল আছে, জলের ক্ষমতা সমস্ত কিছু উড়িয়ে দিতে পারে। ছবির মতো সাজানো সব শহর আজ যেন মৃত্যুপুরী। যেদিকে দুচোখ যায় শুধুই ধ্বংসস্তূপ, চারিদিকে স্বজন হারানোর কান্না। এদিকে কৈলাসের পথে রওনা হওয়া 400 জন তীর্থযাত্রীর সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ, যাদের মধ্যে অধিকাংশই ভারতীয়, 93 জন নেপালের নাগরিক। তিব্বত সীমান্ত পেরোনোর আগেই পুণ্যার্থীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে প্রশাসন সূত্রে খবর। বুধবারই তিব্বতের সীমান্ত পেরোনোর কথা ছিল পুণ্যার্থীদের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।